সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চাঁদপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি কিউএম হাসান শাহরিয়ার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, চাঁদপুর সরকারি কলেজ। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে একটু সংক্ষেপে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। দ্বিতীয় পত্র, তোমরা একাদশ শ্রেণীতে পড়েছিল উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। প্রথম পত্র সেটা ছিল শুধু উৎপাদন ব্যবস্থাপনা, আর এই দ্বিতীয় বর্ষে যেটা পড়বা সেটা হচ্ছে শুধু বিপণন। তাহলে আজকে আমরা আলোচনা করব বিপণন নিয়ে। বিপণনের ইংরেজি শব্দ হচ্ছে মার্কেটিং। আমরা সচরাচর সমস্ত কাজে এই মার্কেটিং শব্দটি ব্যবহার করি অনেক সময়। তো আসলে মার্কেটিং শব্দটি অনেক ব্যাপক, যেটা আমরা এই বিষয়টি পড়ার মাধ্যমে জানব। তোমাদের টোটাল সিলেবাসে মোট চ্যাপ্টার রয়েছে 10টি। আজকে আমি প্রথম অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রথম অধ্যায়টি যদি তুমি খুব ভালোভাবে আয়ত্তে নিতে পারো তাহলে পরবর্তী অধ্যায়গুলো তুমি খুব সহজেই আয়ত্ত নিতে পারবে। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে আসলে বিপণন পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু মার্কেটিং। তার প্রথমে আমাদের জানা প্রয়োজন যে আসলে মার্কেটিং বা বিপণন বলতে কি বোঝায়। সাধারণভাবে আমরা অনেক সময় বুঝি যে বিপণন হলো কোনো কিছু ক্রয় করা, কিন্তু আসলে মার্কেটিং শব্দটি আরও অনেক ব্যাপক। আমরা বলতে পারি ভোক্তাদের প্রয়োজন ও অভাব চিহ্নিত করে সেই প্রয়োজন ও অভাব মোচন করার জন্য সমষ্টিবদ্ধ যাবতীয় কর্মকাণ্ডের প্রচেষ্টাই হচ্ছে বিপণন বা মার্কেটিং। তাহলে এই শব্দটিতে আমরা দেখলাম যে ভোক্তা বা ক্রেতাই হচ্ছে আসলে মূল। ক্রেতাকে কেন্দ্রবিন্দু করেই আসলে মার্কেটিংয়ের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ ক্রেতা কি চায়, ভোক্তা কি চায়, তার সেই চাওয়াটি পূরণ করার জন্য যে যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করা হয় সেই কর্মকাণ্ডগুলোকেই আমরা এক কথায় বলতে পারি মার্কেটিং বা বিপণন। আচ্ছা, আমরা একটা চিত্রের সাহায্যে যদি বিপণন বিষয়টা বুঝতে চাই তাহলে আমরা খুব সহজে দেখতে পারি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন পণ্য উৎপাদন করে, তাদেরকে আমরা এক কথায় বিক্রেতা নামে আখ্যায়িত করতে পারি। বিক্রেতা থেকে পণ্য যায় বাজার, অর্থাৎ ক্রেতার সমষ্টি। তাহলে ক্রেতা বিক্রেতার মধ্যে লেনদেন বা বিনিময় হয়। কিরকম বিনিময় হয়? শিল্প প্রতিষ্ঠান পণ্য বা সেবা ক্রেতার নিকট পৌঁছে দেয় ক্রেতার পছন্দ, রুচি, অভ্যাস ও চাহিদা অনুযায়ী, এবং তার বিপরীতে ক্রেতা বিনিময়ে অর্থ পরিশোধ করে অথবা বিনিময়ের মাধ্যমে কিছু পরিশোধ করে। আবার শিল্প প্রতিষ্ঠানগুলো বাজারের সাথে যোগাযোগ করে। বাজারের সাথে যোগাযোগ মানে বিক্রেতা ক্রেতার সাথে যোগাযোগ করে। ক্রেতা কি চায়, ক্রেতার নিড, প্রয়োজন, আকাঙ্ক্ষা, অভাব, অনুভূতি ইত্যাদি চিহ্নিত করে। আবার ক্রেতা বিভিন্ন তথ্য বিক্রেতাকে বা শিল্প প্রতিষ্ঠানকে সাবমিট করে। তো শিল্প প্রতিষ্ঠান এই তথ্যের আলোকে ক্রেতার রুচি, অভ্যাস, চাহিদা, প্রয়োজন অনুযায়ী পণ্য প্রস্তুত করে এবং ক্রেতার নিকট পৌঁছায়। ক্রেতা তার বিনিময়ে অর্থ পরিশোধ করে। এই সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডকেও আমরা এক কথায় বিপণন বা মার্কেটিং বলতে পারি। তাহলে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা যদি একটা সামারাইজ করি যে আসলে মার্কেটিং কি, এর মধ্যে কি কি রয়েছে, তাহলে আমরা এই কয়েকটি পয়েন্ট যদি হাইলাইট করি তাহলে খুব সহজ হয়ে যায়। প্রথম হচ্ছে ক্রেতা বা ভোক্তাদের সন্তুষ্টি বিধান করা। অর্থাৎ বিপণন হচ্ছে যে কোনো নির্দিষ্ট পণ্যের ক্রেতা যারা রয়েছে তাদের সন্তুষ্টি বিধান করা, তাদের প্রয়োজন, আকাঙ্ক্ষা, চাহিদা, অনুভূতি ইত্যাদি চিহ্নিত করে তারপর পণ্য প্রস্তুত করা। দ্বিতীয় হচ্ছে ভ্যালু সৃষ্টি ও সরবরাহ। অর্থাৎ যে পণ্যটি সরবরাহ করা হলো সেটা ক্রেতার নিকট ভ্যালু থাকতে হবে। তারপর ক্রেতা সম্পর্ক তৈরি করা। অর্থাৎ ক্রেতাদের সাথে যে সমস্ত পক্ষসমূহ রয়েছে সমস্ত পক্ষসমূহের মধ্যে একটি সরাসরি সম্পর্ক তৈরি করা হয়, ডাইরেক্ট মার্কেটিং যেটাকে বলে। এবং তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ও মুনাফা অর্জন করা। তাহলে এই সমস্ত কর্মকাণ্ডের সমষ্টিকে এক কথায় আমরা বলতে পারি বিপণন বা মার্কেটিং। তাহলে মার্কেটিং হচ্ছে যে ক্রেতা বা ভোক্তাদের চাহিদা, রুচি, অভ্যাস, আকাঙ্ক্ষা ইত্যাদি চিহ্নিত করে সে অনুযায়ী পণ্য উৎপাদন করে যথাযথভাবে তাদের নিকট সরবরাহ করার মাধ্যমে ক্রেতা সম্পর্ক তৈরি করা ও মুনাফা অর্জন করার সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডকে এক কথায় আমরা বিপণন বলতে পারি। তাহলে আমরা দেখলাম বিপণন বলতে কি বোঝায়। ওকে, তারপর দ্বিতীয় যে অংশটা আমরা পড়ব, দ্বিতীয় অংশটা হলো কয়েকটি কনসেপ্ট আছে মার্কেটিংয়ে। সেই কনসেপ্টগুলো আমরা এখন এক নজরে একটু দেখে নিব। তোমরা দেখবা যে বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর মধ্যে মার্কেটিং কনসেপ্ট থেকে অনেকগুলো তোমার জ্ঞান ও অনুধাবন প্রশ্ন এসছে।
যেমন প্রয়োগের প্রশ্ন আসছে, যার ফলে আমাদের এই কনসেপ্টটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। যেমন কনসেপ্টগুলো আমি প্রথমে একটু লিখে তোমাদের দেখাই। বিপণনের মৌলিক ধারণা, কোর কনসেপ্ট অফ মার্কেটিং। বিপণনের মৌলিক ধারণা অথবা ইংরেজিতে বলে কোর কনসেপ্ট অফ মার্কেটিং। ফিলিপ কটলার এবং গ্রে আর্মস্ট্রং তারা প্রিন্সিপাল অফ মার্কেটিং গ্রন্থে এই কনসেপ্টগুলো দিয়েছে। তো আমাদের এই সাবজেক্টটার মধ্যে এই কনসেপ্টগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। প্রথমে 1 নম্বর ধারণা হলো প্রয়োজন, অভাব ও চাহিদা। প্রয়োজন, অভাব ও চাহিদা, এটা এইভাবে না দিয়ে এটা এইভাবে দিই আমরা। বিপণন অর্পণ, বিপণন অর্পণ। বিপণন অর্পণের মধ্যে থাকবে আমাদের পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। পণ্য, সেবা, অভিজ্ঞতা। তারপর হবে ভ্যালু এবং সন্তুষ্টি, ভ্যালু ও সন্তুষ্টি। এবং তারপর হলো বিনিময় ও সম্পর্ক, বিনিময় ও সম্পর্ক। এবং তারপর হলো বাজার। এবং তারপর আবার চলে আসবে প্রয়োজন, অভাব ও চাহিদা। তো আমরা এই পয়েন্টসগুলোকে আমাদের খুব ভালোভাবে আলোচনায় নিতে হবে, কারণ আমরা দেখেছি যে বিগত বছরের প্রশ্নগুলোতে এই পয়েন্টসগুলো ব্যাখ্যা থেকে আমাদের জ্ঞান অনুধাবন প্রশ্ন ব্যাপকভাবে আসে। প্রথমে আমরা একটু ব্যাখ্যা করা প্রয়োজন। আমাদের প্রয়োজন কি? প্রয়োজন বা নিড, প্রয়োজন অথবা নিড। এক কথা আমরা বলতে পারি, ভোক্তা যখন কোনো কিছু সম্পর্কে নিজেকে বঞ্চিত মনে করে, অর্থাৎ কোনো ক্রেতা বা ভোক্তা যখন কোনো কিছু সম্পর্কে বা কোনো পণ্য, সেবা, যা কিছু সম্পর্কে নিজেকে বঞ্চিত মনে করে, তখন তার যে অনুভূতির সৃষ্টি হয় সেই অনুভূতিকে বলা হয় প্রয়োজন। তাহলে প্রয়োজন হচ্ছে ক্রেতা বা ভোক্তা যখন কোনো কিছু সম্পর্কে বা কোনো কিছু নিয়ে নিজেকে বঞ্চিত মনে করে, তখন তার যে অনুভূতির সৃষ্টি হয় সেই অনুভূতিকে বলা হয় প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে ওয়ান্ট বা অভাব। প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়, তখন তাকে বলা হয় অভাব। অর্থাৎ প্রয়োজনের পরবর্তী স্টেপ হচ্ছে অভাব, অর্থাৎ যে প্রয়োজনটি তার মনে বঞ্চিতের যে অনুভূতিটি রয়েছে সেই অনুভূতি যখন তার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশি কোনো ব্যক্তির যদি ক্ষুধা লাগে, তাহলে সে খুঁজবে হয়তো ভাত, তরকারি, মাছ, মাংস ইত্যাদি। অপরদিকে আমেরিকান কোনো ব্যক্তির যদি প্রয়োজন থাকে, সে সেটা নিবারণ করবে হচ্ছে বার্গার, স্যান্ডউইচ, কোক ইত্যাদির মাধ্যমে। তাহলে দেখা যাচ্ছে যে এই প্রয়োজনটি যখন ব্যক্তির সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়, তখন তাকে বলা হয় অভাব। তারপরের অংশ হচ্ছে চাহিদা বা ডিমান্ড। ডিমান্ড, আচ্ছা। অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে, তখন তাকে চাহিদা বলে। অর্থাৎ এই অভাব যখন ক্রয় ক্ষমতা বা ক্রয়ের সামর্থ্য দিয়ে নির্ধারণ হয়, তখন তাকে চাহিদা বলে। তাহলে চাহিদা হইতে গেলে আমাদের 3টি উপাদান বা 3টি জিনিস নিশ্চিত করতে হয়। 3টি জিনিস কি? পণ্যটি পাবার ইচ্ছা, পণ্যটি ব্যয় করার সামর্থ্য এবং উক্ত পণ্যটি ক্রয় করার তার ইচ্ছা বা উক্ত অর্থ ব্যয় করার ইচ্ছা। অর্থাৎ পণ্যটি পাওয়ার ইচ্ছা, পণ্যটি ক্রয় করার জন্য আর্থিক সামর্থ্য এবং উক্ত অর্থ ব্যয় করার ইচ্ছা। এই 3টি শর্ত যখন পূরণ হয়, তখনই চাহিদা নির্ধারণ করা হয়ে যায়। তাহলে আমরা দেখলাম প্রয়োজন, অভাব ও চাহিদা। দ্বিতীয় অংশ আমরা চলে আসি, সেটা হচ্ছে মার্কেটিং অফার বা বিপণন অর্পণ। এটাকে ইংরেজিতে বলে মার্কেটিং অফার। মার্কেটিং অফার, আচ্ছা। এই অফারটা বা অর্পণটা করা হয় 3টা উপাদানের মাধ্যমে, পণ্য, সেবা ও অভিজ্ঞতার মাধ্যমে। পণ্য হচ্ছে ভোক্তার নিকট যা উপস্থাপন করা হয়, ভোক্তাকে আকর্ষণ করার জন্য যা উপস্থাপন করা হয়, সেটাই হচ্ছে আসলে পণ্য। এখন আমরা যখন ভোক্তার নিড বা
প্রয়োজন বা চাহিদা যখন জানলাম, সেই আলোকে পণ্য তৈরি করব, সে পণ্যটি এখানে আমরা উপস্থাপন করব। তাহলে এই পণ্য হচ্ছে ভোক্তার মনোযোগ আকর্ষণ, অর্থাৎ ভোক্তাকে গ্রহণ, ভোক্তার ব্যবহার করার জন্য যা উপস্থাপন করা হয় তাই হচ্ছে পণ্য। আচ্ছা, দ্বিতীয় অংশ হচ্ছে সেবা। সেবা হচ্ছে অদৃশ্যমান কিন্তু ভোক্তার অভাব পূরণ করার ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে সেবা। আর তৃতীয় যে অংশটা সেটা হচ্ছে অভিজ্ঞতা। কোনো কিছু সম্পর্কে বাস্তব যে জ্ঞান লাভ করা হয় তাকেই বলা হয় অভিজ্ঞতা। এই তিনটা সংমিশ্রণ করেই বিপণন অর্পণ কাজটি সম্পন্ন করা হয়। তারপর আমরা চলে আসব তারপরের অংশ, সেটা হচ্ছে ভ্যালু বা মূল্য সৃষ্টি। আচ্ছা, প্রথমে আমরা এখানে আসি যে ভ্যালু বা মূল্য কি। এটা আমরা একটা সূত্র তৈরি করতে পারি, বেনিফিট ভাগ কস্ট। এখানে এই যে ভ্যালুটা রয়েছে, সেই ভ্যালুকে আমরা একটা ছোট সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে বেনিফিট ভাগ কস্ট, বা উপরে বেনিফিট নিচে কস্ট। ভ্যালু হচ্ছে কোনো ভোক্তা বা ক্রেতা কোনো পণ্য সুবিধা করার ফলে, ভোগ করার ফলে যে সুবিধা পায়, অর্থাৎ কোনো ভোক্তা যখন কোনো পণ্য ভোগ করার ফলে যে সুবিধা পায় তার বিনিময়ে সে যা প্রদান করে তার পার্থক্যকে বলা হয় ভ্যালু। অর্থাৎ যে পরিমাণ অর্থ ব্যয় করে তার বিপরীতে যে সুবিধা পায় তার পার্থক্যকে, তার অনুপাতকেই বলা হয় ভ্যালু। অর্থাৎ আমি 10 টাকা দিয়ে একটি পণ্য কিনলাম, এই পণ্যটা কিনে যেই সুবিধা আমি পাবো তার পার্থক্যই হচ্ছে আসলে ভ্যালু। তাহলে বিপণনকারীকে সবসময় খেয়াল রাখতে হয় প্রতিটি পণ্যের ভোক্তাদেরকে ভ্যালু যাতে নিশ্চিত করে সেই দিকটা খেয়াল রাখতে হয়। আচ্ছা, তারপরের যে অংশ সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি আমরা যেটাকে বলি। যখন কোনো ভোক্তা প্রত্যাশার সাথে প্রাপ্তির তুলনা করে আনন্দ অনুভূতির সৃষ্টি হয় তখনই তাকে বলা হয় সন্তুষ্টি। অর্থাৎ ভোক্তা যখন কোনো পণ্য চায়, সে পণ্য ক্রয় করার পর তার মনে যে আনন্দ অনুভূতি সৃষ্টি হয়, অর্থাৎ আমি পণ্যটা কিনে যে সন্তুষ্ট হলাম, সেটাই হচ্ছে আসলে সন্তুষ্টি। সন্তুষ্টিটা হচ্ছে কোনো পণ্য ক্রয়ের বিপরীতে যে আনন্দ অনুভূতিটা, সেটাই হচ্ছে আসলে সন্তুষ্টি। আচ্ছা, তারপর আমরা চলে আসি বিনিময় ও সম্পর্ক। আচ্ছা, প্রথমে আমরা আসি বিনিময় বা এক্সচেঞ্জ কি। কোনো কিছুর বিনিময়ে অন্যের নিকট থেকে পণ্য বা সেবা লাভ করার উপায়কে বলা হয় বিনিময়। অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে অন্যের নিকট থেকে কোনো পণ্য বা সেবা লাভ করার উপায়কে বলা হয় বিনিময়। বিনিময় অর্থের মাধ্যমে হতে পারে। আর আরেকটি হচ্ছে রিলেশনশিপ, ডাইরেক্ট রিলেশনশিপ মার্কেটিং। অর্থাৎ বর্তমান যুগে বাজারজাতকরণ কার্যক্রমের মধ্যে অন্যতম একটি কার্যক্রম হচ্ছে সকল পক্ষ, যেমন সরকার, ভোক্তা, সরবরাহকারী, উৎপাদনকারী, সকলের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে বাজারজাতকরণ কার্যক্রম সম্পূর্ণ করা হয়, সেটাকে বলা হয় সম্পর্ক। তারপর আমরা চলে আসি বাজার অথবা মার্কেট। সাধারণভাবে আমরা বাজার বলতে কোনো স্থানকে বুঝি, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট পণ্যকে বোঝায়, যেমন তরকারির বাজার, স্বর্ণের বাজার, পাটের বাজার, মাছের বাজার ইত্যাদি। অপরদিকে মার্কেটিংয়ে বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ভবিষ্যৎ ক্রেতাদের সেট বা সমষ্টিকে বলা হয় বাজার। তো এই আমরা যে কোর কনসেপ্টগুলো শিখলাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসে। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী যে অংশটা রয়েছে সেটাতে যাচ্ছি। আচ্ছা, আমাদের এখন যেটা শেখার ব্যাপার সেটা হচ্ছে বিপণনের বৈশিষ্ট্য। আমরা বিগত বছর প্রশ্নগুলোতে দেখছি যে বিভিন্ন অনুধাবন প্রশ্নগুলো এই বৈশিষ্ট্য থেকেই আসছে। তো বৈশিষ্ট্যগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে আসলে। যেমন 1 নম্বর হচ্ছে বিপণন কি। বিপণন হলো একটি সামাজিক প্রক্রিয়া। বিপণন হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া। কিভাবে? বিপণনের মাধ্যমে সমাজের যে বিভিন্ন পক্ষসমূহ রয়েছে, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ভোক্তা রয়েছে, ক্রেতা রয়েছে, তাদের সন্তুষ্টি বিধান করা হয়। এর জন্য এটাকে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয়। তার জন্য প্রায় প্রশ্ন হয় বিপণন একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে বিপণন সামাজিক প্রক্রিয়া কিভাবে? সমাজের বিভিন্ন পক্ষের জন্য সুবিধার সৃষ্টি করে, ভ্যালু ক্রিয়েট করে, এর জন্য এটি সামাজিক প্রক্রিয়া এবং চাহিদা পূরণ করে থাকে। দ্বিতীয় অংশ হচ্ছে বিপণন হলো ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণন হলো ব্যবস্থাপকীয় প্রক্রিয়া।
আমরা জানি ব্যবস্থাপনা হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব দান, কর্মী সংস্থান, প্রেষণা প্রদান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডের সমষ্টি। এবং বিপণনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত সমস্ত কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে হয়। এর জন্য বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়। তাহলে এটা থেকে প্রায় প্রশ্নে আসে যে বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া ব্যাখ্যা করো। তৃতীয় হচ্ছে উপযোগ সৃষ্টির প্রক্রিয়া। উপযোগ সৃষ্টির প্রক্রিয়া। বিপণন বিভিন্ন কর্মকাণ্ডের সাহায্যে স্থানগত, মালিকানাগত, তারপর সময়গত উপযোগ সৃষ্টি করে। যেমন ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানাগত উপযোগ সৃষ্টি করে, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করে, পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করে। তাহলে প্রায় একটা প্রশ্ন হয় বিপণন হচ্ছে উপযোগ সৃষ্টির একটি প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, তারপরে হচ্ছে বিনিময় প্রক্রিয়া। বিনিময় প্রক্রিয়া। আচ্ছা, বিনিময় প্রক্রিয়া। তাহলে বিপণনকে বিনিময় প্রক্রিয়া বলা যায় কিভাবে? বিপণনের মাধ্যমে আমরা জানলাম যে ক্রেতা বা ভোক্তাদের রুচি, অভ্যাস, চাহিদা অনুযায়ী পণ্য প্রস্তুত করব এবং সে পণ্যটি ক্রেতাদের আকর্ষণের জন্য উপস্থাপন করা হয় এবং ক্রেতা ওই পণ্যটি ক্রয় করার জন্য কোনো একটি মাধ্যমে পণ্যটি ক্রয় করবে। তাহলে দেখা যাচ্ছে যে বিপণনের মাধ্যমে বিনিময় প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এর জন্য আমরা বলতে পারি বিপণন হচ্ছে একটি বিনিময় প্রক্রিয়া। আচ্ছা, তারপর আরেকটি নেই ভোক্তামুখী প্রক্রিয়া। ভোক্তামুখী প্রক্রিয়া। আচ্ছা, মার্কেটিংয়ে একটি কথা প্রায় বলা হয় কাস্টমার ইজ দ্য কিং। তার মানে মার্কেটিংয়ের সমস্ত কার্যক্রম ক্রেতা বা ভোক্তাদেরকে বিবেচনাপূর্বক সম্পূর্ণ করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে বিপণনের সমস্ত কার্যক্রমে যে ক্রয়, পরিবহন, বিক্রয়, গুদামজাতকরণ, মোড়কীকরণ, প্রমিতিকরণ, বিজ্ঞাপন, বিক্রয় প্রক্রিয়া ইত্যাদি সমস্ত কার্যক্রম আসলে করা হয় ভোক্তার উপযোগী করে। ভোক্তা কি চায় সে আকৃতিতে। এর জন্য বলা হয় কনজিউমার ইজ দ্য কিং। তাহলে আমরা এক কথা বলতে পারি বিপণন হচ্ছে ভোক্তামুখী করণ সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড। আরেকটি আমরা নিই মুনাফা অর্জন প্রক্রিয়া। মুনাফা অর্জন প্রক্রিয়া। সমস্ত যেই কার্যক্রম বিপণন সম্পূর্ণ করে, অর্থাৎ উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানো মাঝে যাবতীয় যেই কর্মকাণ্ড, যেমন ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, বাজারজাতকরণ, বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় ইত্যাদি সমস্ত কার্যক্রম করার মাধ্যমে ভ্যালু সৃষ্টি করে, বিনিময় প্রক্রিয়া সৃষ্টি করে ভোক্তাদের নিকট পণ্য পৌঁছায়, তার বিনিময়ে কিন্তু আসলে মুনাফা অর্জন করে। তাহলে আমরা বলতে পারি যে বিপণনে যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সব কর্মকাণ্ডগুলো কিন্তু মুনাফা অর্জনের দিকে ধাবিত হয়। আচ্ছা, আমরা আরেকটি নেই যোগাযোগ প্রক্রিয়া। যোগাযোগ প্রক্রিয়া। আচ্ছা, বর্তমান বিপণন কার্যক্রম যোগাযোগ কার্যক্রমের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। অর্থাৎ বাজারজাতকরণ এর যে সমস্ত পক্ষসমূহ রয়েছে, যেমন ক্রেতা, বিক্রেতা, সরবরাহকারী এবং প্রভাব বিস্তারকারী যে সমস্ত স্টেক হোল্ডার সমূহ রয়েছে, সরকার, এছাড়া সকলের সাথে যোগাযোগ সম্পূর্ণ করার মাধ্যমে বিপণন কার্যক্রম সম্পূর্ণ করা হয়। অর্থাৎ যোগাযোগ করার মাধ্যমে একটি সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কের প্রেক্ষিতে বাজারজাতকরণ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। এর জন্য আমরা বলতে পারি বিপণন হচ্ছে একটি যোগাযোগকারী একটি প্রক্রিয়া। আরেকটি আমরা নিই ক্রেতা সম্পর্ক। ক্রেতা সম্পর্ক। বর্তমান যুগে বাজারজাতকরণে তারাই সবচেয়ে বেশি সফল যারা ক্রেতাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে পারে। অর্থাৎ ক্রেতারা কি চায়, তাদের অভাব, অনুভূতি, আকাঙ্ক্ষা, প্রয়োজন, চাহিদা ইত্যাদি জেনেই তারপর কিন্তু পণ্য উৎপাদন করা হয়। তাহলে আমরা বলতে পারি বাজারজাতকরণ হচ্ছে ক্রেতা সম্পর্ক তৈরি করার একটি প্রক্রিয়া। আচ্ছা, লাস্ট আমরা আরেকটি শব্দ বা আরেকটি বৈশিষ্ট্য নেই, সেটা হচ্ছে সমন্বিত প্রক্রিয়া। সমন্বিত প্রক্রিয়া। বাজারজাতকরণের যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে এগুলো সবগুলো আসলে সমন্বিতকরণ একটি প্রক্রিয়া। অর্থাৎ মার্কেটিংয়ের যে 4P রয়েছে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই 4টি P নিয়েই কিন্তু মার্কেটিংয়ের সমস্ত কার্যক্রম সম্পূর্ণ হয়।
এই 4P এর মধ্যে যদি সমন্বয় না থাকে তাহলে কিন্তু বিপণনের উদ্দেশ্য অর্জন হবে না। তাহলে 4P হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। 4P প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পণ্য, মূল্য, স্থান এবং প্রমোশন, যেটাকে আমরা বলি প্রসার। হ্যাঁ, তো এই 4টি অংশের মধ্যে সমন্বিত কার্যক্রমই আসলে বিপণনের মূল বৈশিষ্ট্য। তাহলে এই প্রতিটা শব্দ কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এগুলো থেকে যে কোনো একটা নিয়েই তোমার প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমরা তারপরের অংশে একটু যাই। আমাদের প্রথম অধ্যায়ের সিলেবাসে তারপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে বিপণন ও বিক্রয়ের মধ্যে সম্পর্ক কি। বিপণন ভার্সেস বিক্রয়। দেখো, অনেকেই বিক্রয়কেই বিপণন নামে আখ্যায়িত করে। অনেকে মনে করে বিপণন হচ্ছে শুধুমাত্র পণ্য উৎপাদন ও পণ্য বিক্রয় করা, এই সমস্ত কার্যক্রমকে বলা হয় বিপণন, কিন্তু আসলে বিষয়টি তা নয়। বিষয়টি হচ্ছে বিক্রয় হচ্ছে শুধু মালিকানাগত সত্ত্ব চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পণ্য উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে এক হাত থেকে অন্য হাতে পণ্য স্থানান্তর হচ্ছে, অর্থাৎ মালিকানাগত সত্ত্ব চেঞ্জ হচ্ছে বিক্রয়ের মাধ্যমে। অপরদিকে বিপণনের মাধ্যমে মালিকানাগত সত্ত্ব চেঞ্জ হচ্ছে, এছাড়া স্থানগত, সময়গত ইত্যাদি উপযোগ ক্রিয়েট হচ্ছে। এক কথায় আমরা বলতে পারি বিক্রয় হচ্ছে বিপণনের একটি অংশ। বিক্রয় হচ্ছে বিপণনের একটি ক্ষুদ্র অংশ। তাহলে বিপণন শব্দটি একটি বৃহৎ অংশ, বিক্রয় শব্দটি বিপণনের ক্ষুদ্র একটি কাজ। অপরদিকে বিক্রয়ের মাধ্যমে শুধুমাত্র মালিকানাগত সত্ত্ব চেঞ্জ হয় এবং বিপণনের মাধ্যমে ওই মালিকানাগত সত্ত্ব ছাড়াও সময়গত, স্থানগত ও অন্যান্য সত্ত্বগত কার্যক্রম সম্পূর্ণ হয়। তাহলে এক কথায় আমরা বলতে পারি বিপণনের একটি অংশ হচ্ছে বিক্রয়, অর্থাৎ বিক্রয় হচ্ছে ক্ষুদ্র কার্যক্রম, বিপণন হচ্ছে বৃহৎ কার্যক্রম। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী অংশে যাই। তারপরে সিলেবাসে আমাদের রয়েছে বিপণনের গুরুত্ব। ইম্পর্টেন্স অফ মার্কেটিং, বিপণনের গুরুত্ব। তো এখান থেকে অনেক সময় কিছু প্রশ্ন আসে। তো বিপণনের গুরুত্বকে তোমরা কয়েক ভাগে ভাগ করে পড়তে পারো। আমি একটু খুব সহজ, এটা আমি জাস্ট একটু তোমাদের ধারণা দিয়ে দিই। যেমন তুমি ভাগ করতে পারো অর্থনৈতিক গুরুত্ব, এবং আরেকটি হলো সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব। তো অর্থনৈতিক গুরুত্ব কিভাবে? যেমন বিপণনের মাধ্যমে বৃহৎ উৎপাদন হয়, বৃহৎ উৎপাদন। যেমন আমরা আগে শিখেছি যে ভোক্তা বা ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা পণ্য উৎপাদন করব, তাহলে দেখা যাচ্ছে বৃহৎ উৎপাদন সম্ভব হচ্ছে। তারপরে চাহিদা ও যোগানের সমন্বয়, চাহিদা ও যোগানের সমন্বয়, অর্থাৎ চাহিদার সঙ্গে আমরা পড়েছি যে 3টি শর্ত পূরণ করলে চাহিদা হয়, এবং এই চাহিদা অনুযায়ী বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ অর্থাৎ যোগান, এর মধ্যে একটি সামঞ্জস্য বা সমন্বয় সাধন করা যায় বিপণনের মাধ্যমে। তারপর আমরা আরেকটা দেখলাম যে সুষ্ঠু বন্টন। তাহলে সুষ্ঠু বন্টন কিভাবে করা যায়? সুষ্ঠু বন্টন করা যাবে আমাদের ওই যে 4P যে রয়েছে, 4P এর মধ্যে যে প্রাইস, প্লেস, প্রোডাক্ট, প্রমোশন, এই সমস্ত কার্যক্রম সম্পূর্ণ করার মাধ্যমেও সুষ্ঠু বন্টন করা সম্ভব। তারপর হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ এই বিপণনের মাধ্যমেই দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা সম্পূর্ণ হয়। তারপর আরেকটি নিয়ে যাই, জাতীয় আয় বৃদ্ধি পায়, জাতীয় আয় বৃদ্ধি। তারপর আরও কিছু পয়েন্টস তুমি নিজেই আনতে পারো, যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়, বেকার সমস্যার সমাধান হয় ইত্যাদি, এগুলো অর্থনৈতিক গুরুত্ব। অপরদিকে আমরা সামাজিক কয়েকটা অংশ যাই, সেটা হচ্ছে দেখো নিয়মিত পণ্য সরবরাহ, নিয়মিত পণ্য সরবরাহ, অর্থাৎ যে কোনো সময় যত দুর্যোগই হোক যাতে
ক্রেতারা বা ভোক্তারা নিয়মিত পণ্য ভোগ করতে পারে সেই কার্যক্রম সম্পন্ন করে বাজারজাতকরণ। তারপরে নিত্য নতুন পণ্য সরবরাহ, অর্থাৎ ওই যে আমরা বললাম যে ভোক্তারা কি চায়, তাদের অভাব, তাদের প্রয়োজন, তাদের আকাঙ্ক্ষা চিহ্নিত করে নিত্য নতুন পণ্য সরবরাহ করা হয়। তারপর স্বল্প মূল্যে পণ্য সরবরাহ, তার মানে হচ্ছে যে বিপণনে একটি কথা বলা হয়েছিল যে ভ্যালু সৃষ্টি, অর্থাৎ ক্রেতা যে মূল্য দিয়ে পণ্যটি ক্রয় করবে ওই মূল্য দ্বারা ওই পণ্য থেকে সে ওই পরিমাণ সুবিধা যদি ভোগ করতে পারে বা সুবিধা যদি পায় তাহলে আমরা বলবো যে এটা ভ্যালু সৃষ্টি হয়েছে এবং ক্রেতা এখানে স্বল্প মূল্যে পণ্য পেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ভোক্তার সন্তুষ্টি। দেখো, আমরা আগে বলেছিলাম যে কনজিউমার ইজ দ্য কিং, অর্থাৎ ভোক্তা হচ্ছে রাজা, ভোক্তাই সব, ভোক্তার মাধ্যমে আসলে সমস্ত কার্যক্রম সম্পূর্ণ করা হয়। তাহলে আমরা বলতে পারি যে ভোক্তার সন্তুষ্টি হচ্ছে সবকিছু। ওকে, তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের আরেকটি অংশ একটু আমাদের এই সিলেবাসে রয়েছে, সেটা একটু আলোচনা করে আমরা আমাদের আজকের কার্যক্রমটা শেষ করে ফেলবো। আচ্ছা, তো এই গুরুত্বর মধ্যে আরেকটি প্রশ্ন তোমার হয়ে যায়, যেমন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নে বিপণনের কি গুরুত্ব রয়েছে। আমরা এই বিপণনের যে গুরুত্বগুলো দেখলাম, যে পয়েন্টসগুলো দেখলাম, ওগুলো দিয়েই আসলে তুমি এই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিপণনের গুরুত্ব তৈরি করে ফেলতে পারবা। তাহলে অনেক সময় একটি ব্যাখ্যা আসে কিং, দ্যাট মিনস কনজিউমার ইজ কিং। হাউ, কিভাবে? প্রায় সময় পরীক্ষা আমাদের এই প্রশ্নটা আসে যে ভোক্তাই রাজা, উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে এটা ব্যাখ্যা করে আমাদের কার্যক্রম আজকে শেষ হবে। তাহলে কনজিউমার ইজ কিং, দেখো আমরা প্রথমে বলেছি যে ভোক্তা বা ক্রেতাদের অভাব, তাদের প্রয়োজন, তাদের সন্তুষ্টি চিহ্নিত করে তারপর কিন্তু পণ্যটি উৎপাদন করা হয়। তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে বিপণনের সমস্ত কার্যক্রম সম্পূর্ণ হবে কার উদ্দেশ্যে? এই যে কনজিউমারের উদ্দেশ্যে। এর জন্য বলা হয়েছে কনজিউমার ইজ কিং। তো ফিলিপ কটলার, যিনি মার্কেটিং বিশারদ, তিনি কিছু ব্যাখ্যা দিয়েছেন যে কিভাবে কনজিউমার ইজ কিং। যেমন প্রথমে হচ্ছে যে আধুনিক বিপণন মতবাদ, আধুনিক বিপণন যে মতবাদ রয়েছে সেটাতে বলা হয়েছে যে ভোক্তাদের প্রয়োজন আগে নির্ধারণ করতে হবে, ভোক্তাদের অনুভূতি, ভোক্তাদের আবেগ ইত্যাদিকে আগে চিহ্নিত করতে হবে, ইত্যাদিকে গুরুত্ব দিতে হবে, দিয়ে তারপর পণ্য উৎপাদন করা হবে। তাহলে আধুনিক বিপণন মতবাদে কিন্তু বলা হয়েছে কনজিউমার ইজ দ্য কিং। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে বিপণন মিশ্রণ, অর্থাৎ মার্কেটিং মিক্স, MIX, বিপণন মিশ্রণে আমরা আগেই বলেছি যে 4টা পি রয়েছে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, 4P। দেখো 4P এর মাঝখানে কিন্তু সি মানে কনজিউমার, তার মানে হচ্ছে যে বিপণনের মিশ্রণের যেই মূল উপাদান 4টি রয়েছে সে 4টি কিন্তু ধাবিত হচ্ছে কোন দিকে? কনজিউমারের দিকে। তাহলে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তাহলে আমাদের টোটাল মার্কেটিং কার্যক্রমটা 4টা উপাদান নিয়ে তৈরি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। 4টা মুখস্থ করে ফেলতে হবে। এই 4টি কার্যক্রম কোন দিকে যাচ্ছে? কনজিউমারের দিকে। তাহলে আমরা বলতে পারি কি কনজিউমার ইজ দ্য কিং। ওকে, এবার আরেক দিকে যাই, সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণ। বাজার বিভক্তিকরণ হচ্ছে যে কোনো স্থানের জনসংখ্যা, আবেগ, অনুভূতি, ধর্ম ইত্যাদির প্রেক্ষিতে বাজারকে ভাগ করা হয় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, যার ফলে দেখা যায় একটি পণ্য যে বাজারজাত করবে সে সমগ্র এলাকাব্যাপী বাজারজাত করে না, কোনো একটা নির্দিষ্ট অংশকে সিলেক্ট করে ফেলে। এই বাজার বিভক্তিকরণ কার্যক্রম যে করা হয় মানে মার্কেট সেগমেন্টেশন, কিভাবে বাজার বিভক্তিকরণ করা হয়? এই কনজিউমারের উপর ভিত্তি করে, অর্থাৎ এর জন্য বলা হয় কনজিউমার ইজ দ্য কিং। লাস্ট আরেকটি রয়েছে, সেটা হচ্ছে মার্কেটিং বা বাজারজাতকরণের লক্ষ্য। বাজারজাতকরণের মূল লক্ষ্য হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা, ভোক্তার সন্তুষ্টি অর্জন করা, ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করা, অর্থাৎ ভোক্তার আবেগ, ভোক্তার অনুভূতিকে প্রথম প্রায়োরিটি দেওয়া, অগ্রাধিকার দেওয়া। এই সমস্ত কারণে আমরা বলতে পারি
কনজিউমার ইজ দ্য কিং, অর্থাৎ ভোক্তাই সর্বশ্রেষ্ঠা, ভোক্তাই হচ্ছে সর্বশেষ। আচ্ছা, কয়েকজন মার্কেটিং বিশারদের নাম যদি আমি বলতে চাই, ফিলিপ কটলার। আসলে বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটিগুলোতে এখনও ফিলিপ কটলারের বই পড়ে না। আমরাও ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ছি ফিলিপ কটলারের বই পড়েছি। বিশ্বের সব জায়গায় এই বইটি সমাদৃত, ফিলিপ কটলারের প্রিন্সিপাল অফ মার্কেটিং। উনি এখনো জীবিত, বাংলাদেশে এসেছিল, একটি সেমিনারে অংশগ্রহণ করেছে। খুব মজার পড়াশোনা হচ্ছে মার্কেটিং। তো এই যে আমি প্রথম চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ব্যাপক আয়োজন বা ব্যাপক ধারণা দিলাম, এই প্রেক্ষিতে এই ধারণা অনুযায়ী তোমরা এখন বাকি সিলেবাসের যে অংশগুলো নিজে নিজে আস্তে আস্তে তোমরা এগুতে থাকো। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে এইভাবে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকো, বাসায় থাকো এবং দোয়া করি তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।